বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল ৫,০০০, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র ২০০ জনকে। বাকি ৪,৮০০ লোক কোথায় গেল? বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি কিভাবে দেশকে ধ্বংস করে সেটি আমরা চাক্ষুষ দেখতে পেয়েছি, টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি, উপলব্ধি করেছি ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তারিখে। বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এই ঘটনা ঘটার ৩-৪ দিন আগেই এই হত্যাকারীরা মিটিং করেছে আওয়ামী লীগের এমপি তাপস, নানক ইত্যাদির সাথে, এবং সম্ভবত অনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও তাদের দেখা হয়েছে, যেই কারণে প্রধানমন্ত্রী এই ঘটনার আগের রাত্রে বিডিআরে যেই একটি নৈশভোজ ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেন নাই। এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআরের মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে, এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। সামরিক আইনে ক্লিয়ারলি বলা আছে, যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে, বিদ্রোহে কাউকে মারতে গেল না, হয়তো অন্য কাজ করতেছে, কিন্তু তার উপরে অবশ্য কর্তব্য তার, তিনি গিয়ে এই বিদ্রোহ দমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে। এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে, জেল থেকেও মুক্তি পেয়েছে, অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরপরাধ, কিন্তু সামরিক আইন অনুসারে ওই দিন কোনো বিডিআর সদস্য যদি গাড়ি চালিয়ে থাকে, যদি কুক হাউসে কাজ করে থাকে, হাসপাতালে ডিউটি করে থাকে, অন্যত্র কোথাও ডিউটি করে থাকে, কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্যে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটিও আপনাদের জানা দরকার। ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল ৫,০০০, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র ২০০ জনকে। বাকি ৪,৮০০ লোক কোথায় গেল? তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছেন। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন। যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমদকেও দায়ী করব। তার উচিত ছিল সেনাদল নিয়ে ঝাঁপিয়ে পড়া, তার বন্ধুদেরকে, ব্রাদার্স ইন আর্মদেরকে রক্ষা করার জন্য, সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন সুবেদার তৌহিদ। সুবেদার তৌহিদ যখন তার কাছে গেলেন তাকে এক লাফে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলেন, বিডিআরের ডিজি হিসাবে ঘোষণা করে দিলেন। সুবেদার থেকে মেজর জেনারেল পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নাই। তাদেরকে শেরাটন থেকে এনে খাবার খাওয়ালেন, জিজ্ঞাসা করলেন না যে আমার বন্দী অফিসাররা কোথায় আছে। সাহারা খাতুনও গেলেন সন্ধ্যার পরে। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয়? কারা তাকে বানিয়েছে? তিনি বাংলাদেশের কোনো দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না। প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে, দুর্বল সরকার রেখেছে, অনির্বাচিত সরকার রেখেছে, যাতে প্রায়শই এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায়। এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। বন্ধুরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায়। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই।